মাইক অ্যানসাইল হল একজন বিখ্যাত লেখক, যার কাজ দেশের অভিশপ্ত ভুতুরে জায়গাগুলিতে রাত কাটানো এবং সেই সব অনুভব তার লেখা বইয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। মাইক আজ পর্যন্ত এমন এমন জায়গায় রাত কাটিয়েছে যেখানে মানুষ যেতে পর্যন্ত ভয় পায়। তবে সেই সব জায়গাগুলিতে মাইক নির্দ্বিধায় নির্ভয়ে রাত কাটিয়েছে। নিজের চোখে দেখা ছাড়া সে কোনোদিনই কিছুই বিশ্বাস করেনি। মাইক তার এই অনুভব নিয়ে প্রায় 3টি বই লিখেছে, যেগুলি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই কারণে নানান জায়গা থেকে হোটেল মালিকরা তাকে তার হোটেলে রাত কাটানোর জন্য ডাকে, কারণ সেই সব হোটেলে নাকি ভুতুরে সব ঘটনা ঘটে। তবে এগুলির মধ্যে বেশিরভাগই মিথ্যা। বেশিরভাগ মালিকই নিজের হোটেলকে জনপ্রিয় করার জন্যই মাইককে ডেকে পাঠায়। মাইক এই সব ঘটনা সবসময় প্রমাণ হিসেবে টেপ রেকর্ডারে রেকর্ড করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তার অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরে। একটি ইন্টারভিউতে মাইক এবং তার ফ্যান তার নিজেরই লেখা অনেক পুরনো একটি বই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে এটা কি তার এবং তার বাবার সম্পর্কে লেখা। তবে মাইক অস্বীকার করে। বর্তমানে তার এবং তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নেই। তার স্ত্রী লিলির সাথেও খুব একটা যোগাযোগ সে রাখে না। এর কারণ হলো তাদের ছোট্ট মেয়ের গুরুতর এক শারীরিক অসুস্থতায় মারা যাওয়া। ডক্টর যখন পরিষ্কার জানিয়ে দেয় সে আর বাঁচবে না, তখন থেকেই বেশিরভাগ সময়টা মাইক এবং তার স্ত্রী তার মেয়ের সাথেই কাটাতো। তার স্ত্রী তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে মৃত্যুর পর সে জান্নাতে যাবে এবং সেখানে সে খুবই খুশি থাকবে এই সব কথা বলতো, যেটা মাইক কোনোদিনই পছন্দ করত না। সাধারণত মাইক সৃষ্টিকর্তা বা এইসব ভূত প্রেতে বিশ্বাসই করত না, যার ফলে মারা যাওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং দুইজনেই আলাদা হয়ে যায়। তার বাবা মাঝে মাঝেই তাদের সম্পর্কটিকে পুনরায় শুরু করার পরামর্শ দিতেন। তবে মাইক এই সব কিছুতে বিরক্ত হয়ে তার বাবাকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অর্থাৎ মাইক তার জীবনে সফল হলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সে জীবনের কাছে হেরে গেছে। তাই মাইক এই সব কিছুর মাধ্যমেই নিজেকে খুশি রাখার চেষ্টা করে। এরপর মাইক সমুদ্রে সার্ফিং করতে চলে যায়। তবে সমুদ্রে সার্ফিং করার সময় সমুদ্রের এক বড়সড় ঢেউ তার উপরে আছড়ে পড়তেই সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই সে নিজেকে সমুদ্রের ধারে পড়ে থাকতে দেখে। সেখান থেকে মাইক একটি পোস্ট অফিসে যায়, কারণ প্রতিদিনের মতো সেখানে প্রচুর পরিমাণে চিঠি তাকে নানান জায়গা থেকে তার অনেক ফ্যান তাকে পাঠিয়েছিল, যেগুলির মধ্যে বেশিরভাগই হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট ছিল। এই চিঠিগুলির মধ্যে একটি চিঠি তার বেশ আকর্ষণীয় লাগে। চিঠিতে নিউ ইয়র্কের বিখ্যাত হোটেল ডলফিনের অ্যাড্রেস ছিল এবং তার পিছনে অদ্ভুত কিছু জিনিস লেখা ছিল। লেখা ছিল 1408 নম্বর রুমে কোনো দিনই যাবে না। ব্যাপারটি তার খুবই ইন্টারেস্টিং লাগে এবং সাথে সাথেই সে ওই রুমটিকে বুক করার চেষ্টা করে। তবে অবাক করার বিষয় হলো হোটেলের স্টাফ তাকে পরিষ্কার জানিয়ে দেয় এই রুমটি অ্যাভেলেবেল নেই। সাথে সাথেই ফোনটিকে কেটে দেয়। তার মনে কৌতূহল আরও বাড়তে থাকে। ইন্টারনেটে ভালোভাবে সার্চ করার পর সে জানতে পারে 1408 নম্বর ওই রুমে অনেক মানুষেরই অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে, যার সংখ্যা প্রায় 56টি। তাদের মৃত্যুর রহস্য এখনও অজানা। তবে কি আছে সেই রুমে? মাইক তার বইয়ের পাবলিশার শ্যামের সাহায্যে হোটেল রুমটিকে বুক করার চেষ্টা করে। তবে সে কোনো রকম সাহায্য করতে না পারলে মাইক সরাসরি ডলফিন হোটেলে পৌঁছে যায়। নিউ ইয়র্কের বিখ্যাত এবং অনেক পুরনো হোটেল ছিল। হোটেলের স্টাফ হোটেল ম্যানেজার অলিনকে ডেকে পাঠায়, কারণ সেই রুমটি সবসময় বন্ধ থাকে, কাউকেই ভাড়া দেওয়া হয় না। অলিন তাকে তার অফিসে নিয়ে গিয়ে তাকে একটি দামি মদের বোতল উপহার হিসেবে দেওয়ার কথা বলে, যদি সে ওই রুমটির পরিবর্তে অন্য কোনো রুম নেয়। তবে মাইকের কাছে সেই মদের বোতলটি নয়, ওই রহস্যময় রুমের রহস্য উদ্ঘাটন করাই উদ্দেশ্য ছিল। অলিন তাকে জানায় সেই রুমে এতদিন পর্যন্ত যারাই মারা গেছে তারা ওই রুমে ঢোকার পর 1 ঘন্টার মধ্যেই মারা গেছে, মানে 1 ঘন্টার বেশি কেউই বাঁচেনি। তাদের মৃত্যু খুবই যন্ত্রণাদায়কভাবে হয়েছে। মিস্টার অলিন কোনোভাবেই চাইছিলেন না মাইক ওই রুমে থাকুক। তিনি সেই রুমে হওয়া 56টি অস্বাভাবিক মৃত্যুর কেস ফাইল তার সামনে তুলে ধরে এবং তার অফিসে বসেই ওই রুমে হওয়া সকল মৃত্যুর সম্পর্কে এবং ফাইলে থাকা তথ্য নিয়ে তার লেখা বইয়ের মাধ্যমে পাবলিশ করতে বলেন। তবে মাইক ছিল খুবই জেদি এবং একটু অন্যরকম রাইটার। সে সবকিছুই নিজের চোখে দেখার পরেই তার বইয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পছন্দ করত। সেই 1408 নম্বর রুমে এমনভাবে মানুষের মৃত্যু হয় যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। মাত্র 1 বাটি স্যুপের মধ্যে ডুবে মারা যাওয়া, পুরো পরিবার একে অপরকে হত্যা করা, এমনকি গভীর জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া, যেমনটা ঠিক সমুদ্রে মানুষ ডুবে মারা যায়। মাইক গভীর চিন্তায় পড়ে যায়।
এবং কিছুক্ষণ পর ওই দামি মদের বোতল থেকে এক গ্লাস মদ চেয়ে বসে। অলিন তাকে পুরো বোতলটি দিয়ে দেয়, তবে মাইকের জেদের কাছে সে অবশেষে হার মানে এবং 1408 নম্বর রুমের চাবিটি তার হাতে তুলে দেয়। সেই রুমটিতে হোটেলের কোনো স্টাফ একা যায় না। মাসে একবার করে ঘরটিকে পরিষ্কার রাখা হয়, তবে সবসময় ঘরে দরজা জানালা খোলা থাকে। সেই সময় অলিন নিজে উপস্থিত থেকেই অনেক স্টাফ দিয়ে ঘরটিকে পরিষ্কার করায়, তবে মাত্র 10 মিনিটের মধ্যে। এই সকল সাবধানের পরেও কয়েক বছর আগে একজন স্টাফ কিছুক্ষণের জন্য ওই ঘরের বাথরুমে দুর্ভাগ্যবশত বন্ধ হয়ে যায় এবং যখন তারা গেটটিকে খোলে দেখে সে নিজেই তার চোখ উপড়ে ফেলেছে, পাগলের মতো হাসছে। এই সময় লিফটে লক্ষ্য করা যায় 12 নম্বর ফ্লোরের পর একেবারে 14 নম্বর ফ্লোর রয়েছে। 13 নম্বর ফ্লোর এই বিল্ডিংয়ে ছিলই না। আর এই 13 নম্বরটি মুভিতে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে, যেমন রুম নম্বর 1408। এই সবকটি সংখ্যা একসাথে যোগ করলে 13 হয়, যেটা অশুভ নাম্বার বলা হয়। মিস্টার অলিন তাকে লিফটের সামনেই ছেড়ে দেয়, কারণ এর আগে তিনি কোনোভাবেই যেতে চান না। তবে শেষবারের মতো তাকে আবারও একবার ওয়ার্নিং দেয়, কিন্তু মাইক তার রুমের উদ্দেশ্যে চলে যায়। রুমে প্রবেশ করা মাত্রই গেটটিকে বন্ধ করে সে পুরো রুম ঘুরে ঘুরে দেখতে থাকে এবং সেই সম্পর্কে রেকর্ডারে রেকর্ড করতে থাকে। ঘরের টেম্পারেচার অনেকটাই গরম ছিল। সে টয়লেটে গিয়ে টয়লেট পেপারে তার ঘাম মোছে। টেম্পারেচার মেশিনটি খারাপ হয়ে গেছিল। ঘরের জানালাটি কিছুক্ষণ খুলে বাইরে দেখার পর সে অলিনের দেওয়া মদ খেতে শুরু করে। ঠিক তখনই বেডের পাশে থাকা টাইমার রেডিওটিতে গান বেজে ওঠে এবং দুটি চকলেটকেও তার বেডের উপরে রেখে চলে যায়। সেই রেডিওতে গান বাজে, আমরা কেবলমাত্র শুরু করেছি। মাইকের মনে হয় হয়তো অলিনের কোনো লোক তাকে ভয় দেখানোর জন্যই সবকিছু করছে। সে পুরো রুমে খোঁজাখুঁজি শুরু করে দেয়, তবে কোথাও কেউ ছিল না। ধীরে ধীরে যেমন ঘরের টেম্পারেচার বাড়তে শুরু করে, তেমনি অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয়। যেমন পাশের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ, যেটা সম্ভবই ছিল না, কারণ এই পুরো ফ্লোরে কেউই থাকতো না। এছাড়াও সেই টয়লেট পেপার যেটা সে ব্যবহার করেছিল সেটা ঠিক আগের মতো হয়ে যায়। সে রুম সার্ভিসে কল করে তার ঘরের টেম্পারেচার মেশিনটিকে রিপেয়ার করার জন্য। এরপর সে রুমের সকল আলো বন্ধ করে দেয়। এক প্রকার আল্ট্রাভায়োলেট লাইটের মাধ্যমে ঘরটির প্রত্যেকটি জায়গা দেখতে শুরু করে। যদিও বা ঘরটিকে পরিষ্কার রাখা হয়েছিল, তবুও ওই লাইটের আলোতে চারিদিকে শুধু রক্তের দাগ সে দেখতে পায়। কত মানুষই না নির্মমভাবে এই ঘরে মারা গেছে। এই সব কিছু সে আবারও রেকর্ড করতে শুরু করে। তখনই ঘরের গেটে ঠক ঠক আওয়াজ শুনতেই চমকে উঠে গেটটিকে খুলে দেখে একজন ইলেকট্রিশিয়ান টেম্পারেচার মেশিনটিকে ঠিক করার জন্য এসেছে। তবে অদ্ভুত ব্যাপার, তিনি ভিতরে ঢুকতে সাহস পায় না। গেটের বাইরে থেকেই মেশিনটিকে ঠিক করার জন্য মাইককে বলতে থাকে। মাইকের কাছে আর উপায় না থাকায় সে একটু নাড়াচাড়া করতেই মেশিনটি ঠিক হয়ে যায়। তবে পিছন ঘুরে ধন্যবাদ বলার আগেই ওই ব্যক্তি যত দ্রুত হোক সেখান থেকে চলে যায়। মাইকের ব্যাপারটি বড়ই অদ্ভুত লাগে। সে আবারও মদ খাওয়ার জন্য বিছানায় এসে বসে। তখনই 8:07 ওই একই গান রেডিওতে বেজে ওঠে। রেডিওটিকে বন্ধ করলেও অদ্ভুতভাবে তাতে 60 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং এর সাথেই এক প্রকার তীক্ষ্ণ আওয়াজ তার কানে যায়। মাইক জানালা দিয়ে বাইরে দেখে। হঠাৎই জানালাটি তার হাতের উপর পড়ে। যন্ত্রণায় ছটপট করতে করতে টয়লেটে ছুটে যায়। প্রচণ্ড আঘাতে তার হাত দিয়ে রক্ত পড়ছিল। বেসিনে ঠান্ডা জলে হাতটিকে পরিষ্কার করতে করতে মুহূর্তের মধ্যেই প্রচণ্ড স্পিডে গরম জল বেরোতে শুরু করে। মাইক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কোনো রকমে কলটিকে সে বন্ধ করে হাতে রুমাল জড়িয়ে বসতে গেলেই রুমের টেলিফোনটি বেজে ওঠে। কল রিসিভ করতেই জানানো হয় তার খাবারের অর্ডার তৈরি হয়ে গেছে, যেটা কিছুক্ষণের মধ্যেই পাঠানো হচ্ছে। এটা শুনে সে অবাক হয়, কারণ সে কোনো খাবারই অর্ডার করেনি। মাইক এক মুহূর্ত এই ঘরে থাকতে চায় না। সে চেক আউট করার জন্য বলে, তবে ফোনটিকে কেটে দেয়। মাইক ঘরের গেটটিকে নানানভাবে খোলার চেষ্টা করে, তবে পারে না। চাবিটি ভেঙে যায় এবং ভিতরে ঢুকে যায়। সে এখন খুবই খারাপভাবে ফেঁসে গেছে। হন্তদন্ত হয়ে জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ে একটি ঘরে বসে থাকতে দেখে একজনকে। জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। তবে কিছুক্ষণ পরেই তার রিয়েলাইজ হয় সেই ব্যক্তি ঠিক তারই নকল করছে। মাইক একটি ল্যাম্প হাতে নিয়ে তার মুখে আলো ফেলতেই অবাক হয়ে যায়। সামনের বিল্ডিংয়ে ওই ব্যক্তি ঠিক তারই মতো দেখতে। হঠাৎই ওই ব্যক্তিকে পিছন দিক থেকে একজন হাতুড়ি দিয়ে মেরে ফেলে। মাইকও পিছন ঘুরতেই ওই একই ব্যক্তি তার উপরেও আক্রমণ করে।
তবে পরক্ষণেই সে অদৃশ্য হয়ে যায়। মাইক এবার সাহায্যের আশায় একটি ল্যাম্প জানালা দিয়ে নিচে ফেলার পরিকল্পনা করে, কিন্তু হাওয়াতেই ল্যাম্পটি কোথাও যেন মিলিয়ে যায়। হঠাৎই তার কানে ভেসে আসে তার মৃত মেয়ের গলা। মাইক মনে করে হয়তো সেই মদ ও চকলেট খাওয়ার কারণে এই সবকিছু তার হ্যালুসিনেশন হচ্ছে। হতে পারে এগুলি সব অলিনের পরিকল্পনা, আর এই সবকিছুই শুধু তার কল্পনা মাত্র। সেই মুহূর্তেই ওই ঘরে থাকা টিভিতে তার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলি চলতে শুরু করে, যা মাইককে আরও ইমোশনাল করে তোলে। মাইক বুঝে উঠতে পারে না আসলেই তার সাথে কি হচ্ছে। সে কি নেশায় রয়েছে, নাকি এই সবকিছু সত্যিই তার সাথে ঘটছে? ঠিক সেই সময়ই তার নজর ঘরের জানালার দিকে পড়তেই আবছা একজন ব্যক্তি ও মহিলার ছায়াকে জানালা দিয়ে বাইরের দিকে লাফ দিতে দেখে। মাইকের সাথে এই রকমই অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করে। কখনো সে প্রচণ্ড জোরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কখনো আবার তার বৃদ্ধ বাবাকে হুইল চেয়ারে টয়লেটে বসে থাকতে দেখে, এবং কখনো ঘরের দেওয়ালে ফাটল সৃষ্টি হয়ে সেখান থেকে রক্ত পড়তে দেখে। তার মনে হয় সে হয়তো দুঃস্বপ্নে রয়েছে, কারণ তার সাথে এতক্ষণ যা যা ঘটেছে তা স্বপ্ন ছাড়া বাস্তবে একেবারেই সম্ভব নয়। এত বছর সে অনেক হন্টেড জায়গায় রাত কাটিয়েছে, তবে এই রকম অদ্ভুত তার সঙ্গে কখনোই হয়নি। মাইকের মনে হয় যেহেতু সে স্বপ্নে রয়েছে সে সবকিছুই করতে পারে, এতে তার কোনো ক্ষতি হবে না। সে দরজায় থাকা হোটেলের ম্যাপ অনুযায়ী সেই জানালা দিয়ে পাশের ঘরে যাওয়ার পরিকল্পনা করে। এখন এই ঘর থেকে বেরোনোর একটিমাত্র পথই হলো এটা। মাইক ধীরে ধীরে দেওয়াল ধরে পাশের ঘরের জানালার দিকে এগোতে থাকে। তবে সে দেখে সেই দেওয়ালে 1408 নম্বর রুমের জানালা ছাড়া অন্য কোনো জানালা ছিলই না। এটা তার কাছে একেবারেই আশ্চর্যজনক ছিল, কারণ এই রুমে প্রবেশ করার সময় সে রুমের পাশে আরও অনেকগুলি রুম দেখেছিল। মাইক কোনো রকমে নিজেকে শান্ত করে ধীরে ধীরে পুনরায় রুমে ফিরে আসে। আশ্চর্যজনকভাবে গেটে লাগানো সেই হোটেলের ম্যাপটিতে লক্ষ্য করতেই শুধুমাত্র 1408 নম্বর রুমটিকেই সে দেখতে পায়, এবং ওই রুমের প্রত্যেকটি জানালা ও দরজা মুহূর্তের মধ্যেই মজবুত দেওয়াল দিয়ে ঘিরে যেতে দেখা যায়। রুমের টেম্পারেচার এবার দ্রুত মাইনাসে চলে যায়। অত্যাধিক ঠান্ডা এবং এই অদ্ভুত অদ্ভুত ঘটনা তাকে অনেকটাই বিচলিত করে তোলে। মাইকের মনে পড়ে তার মোবাইলের কথা, তবে তাতেও কোনো সিগন্যাল নেই। কিন্তু ল্যাপটপের মাধ্যমে তার স্ত্রীর সাথে ভিডিও কলে যোগাযোগ করার চেষ্টা করলেই সৌভাগ্যবশত সেটা সম্ভব হয়। তবে তার স্ত্রী লিলি মাইকের উপর তাকে ছেড়ে যাওয়ার কারণে এবং তাকে ভুল বোঝার কারণে খুবই রেগেছিল। মাইক এই মুহূর্তে সবকিছুই বাদ দিয়ে তার এই কঠিন পরিস্থিতির সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে কিছুই শুনতে চায় না। হঠাৎই ঘরের ফায়ার সেন্সার অন হতেই ল্যাপটপের উপর জল পড়তেই সেটি বন্ধ হয়ে যায়। মাইক বুঝতে পারে এই ঘর কোনো মতেই তাকে এখান থেকে বেরোতে দেবে না। তার নজর যায় ভেন্টিলেটরের দিকে, আর সাধারণত প্রত্যেকটি ভেন্টিলেটর এক একটি ঘরের সাথে যুক্ত থাকে। সে কোনো রকমে ভেন্টিলেটরে ঢুকে পাশের ঘরে যাওয়ার চেষ্টা করে, এবং পরের রুমেই একজন মহিলাকে বাচ্চা কোলে বসে থাকতে দেখে সে। তবে মহিলাটি উপর দিকে তাকাতেই মাইক আশ্চর্য হয়ে যায়। সেই মহিলা আর কেউ নয়, তার স্ত্রী লিলি, যে তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছে। মাইক ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং আরেকটি ভেন্টিলেটরের মুখে গিয়ে দেখে তার বৃদ্ধ বাবা এবং নিজেকেই। ঘটনাটি হলো সেই সময়কার যখন তার বাবা তাকে লিলির সাথে তাদের সম্পর্ক পুনরায় নতুনভাবে শুরু করার উপদেশ দিচ্ছিলেন। আসলে এই সব কিছু তার অতীতে ঘটে যাওয়া নানান মুহূর্তের ঝলক ছিল। আরও কিছুটা এগোতেই সে একটি মৃত লাশ পড়ে থাকতে দেখে। তার কাছে যেতেই সেটা জেগে ওঠে এবং মাইকের পিছু করা শুরু করে। মাইক ভয়ে পালাতে পালাতে সামনে একটি রুম দেখে সেখানে নেমে পড়ে, তবে পুনরায় সেই 1408 নম্বর রুমে এসেই পৌঁছায়। সে ভিতর ভিতর অনেকটাই ভেঙে পড়েছে। মনকে শান্ত করার জন্য ফ্রিজ থেকে মদ খেতে গেলেই ফ্রিজের মধ্যেই সে ম্যানেজার অলিনকে দেখতে পায়। অলিন তাকে জানায় সে কি এখনো সৃষ্টিকর্তার উপর ভরসা করে না এবং আদেও ভূত আছে কিনা সেটা কি সে বিশ্বাস করে। তার এই কথা শুনে মাইক প্রচণ্ড রেগে যায়, যাচ্ছে তাই বলতে শুরু করে তাকে। তবে আসলেই তো সে ফ্রিজের দিকে তাকিয়েই সবকিছুই বলছিল, সেখানে তো অলিন ছিলই না। কিছুক্ষণের মধ্যেই ঘরের টেম্পারেচার মাইনাসে চলে যায়, চারিদিকে সবকিছুই জমতে শুরু করে। সে নিজেকে গরম রাখার জন্য ঘরের জিনিসপত্র জ্বালিয়ে সোফার এক কোণে সকল বিছানার চাদর গায়ে জড়িয়ে বসে পড়ে, এবং এই সবকিছু তখনও সে টেপ রেকর্ডারে রেকর্ড করছিল। হঠাৎই মাইকের ল্যাপটপ আবারও অন হয়ে যায়। লিলি তখন ভিডিও কলে ছিল। তাকে দেখে মাইক খুশি হয়ে যায়
এবং যত তাড়াতাড়ি হোক পুলিশকে পাঠাতে বলে। লিলি তাকে জানায় সে তো 1408 নম্বর রুমে পুলিশ পাঠিয়েছিল, তবে সেই রুমে তো কেউই নেই। মাইকের আর বুঝতে দেরি হয় না এই রুম তাকে কোনোদিনই বেরোতে দেবে না। হাতে মাত্র আর 2 মিনিট সময় রয়েছে। তখনই ওই কম্পিউটার স্ক্রিনে মাইকের ছবি ভেসে ওঠে, যেটা এমনিতেই লিলির সাথে কথা বলতে শুরু করে। সে জানায় তার হাতে অনেক সময় রয়েছে, সে যেন এই ঘরে আসে। লিলিকে এখন তার দরকার। এই অভিশপ্ত ঘর এখন লিলিকেও তার স্বীকার করতে চায়। মাইক কলটিকে কাটতে না পারলে ল্যাপটপটিকে ভেঙে ফেলে। সেটি ভেঙে ফেলার সাথে সাথেই ঘরটিও ভাঙতে শুরু করে। ঘরের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং দেওয়ালের সকল পেইন্টিংগুলি কেমন যেন জীবিত হয়ে যায়। তার মধ্যে থেকে মানুষের চিৎকার শোনা যায়। হঠাৎই দেয়াল ভেঙে প্রচুর পরিমাণে জল ঘরে ভরে যায় এবং এক প্রকার পুরো ঘরটি সমুদ্র হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সার্ফিংয়ের পোশাকে মাইক সমুদ্রের ধারে নিজেকে পড়ে থাকতে দেখে, ঠিক মুভির শুরুতে যেভাবে হয়েছিল। সমুদ্রের ধার থেকে কিছুজন তাকে হসপিটালে ভর্তি করে। সুস্থ হওয়ার পর লিলি তার সাথে দেখা করতে আসে। মাইক তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। তার নাকি সার্ফিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সে লস অ্যাঞ্জেলেসে রয়েছে। কিন্তু সে তো ছিল নিউ ইয়র্কের ওই ডলফিন হোটেলে। তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সে লিলিকে বলতে চাইলে লিলি জানায় সে শুধুমাত্র লিলির সাথে দেখা করার জন্য এখানে এসেছিল, তবে সার্ফিং করার সময় অ্যাক্সিডেন্টের কারণে এখন সে হসপিটালে রয়েছে। লিলির কাছে পুরো ব্যাপারটাই অবাক লাগে। হয়তো সার্ফিংয়ের সময় অ্যাক্সিডেন্টে মাথায় তার আঘাত লাগার কারণে সে ভুল বলছে। মাইকেরও মনে হয় হয়তো অজ্ঞান থাকা অবস্থায় সে স্বপ্নই দেখেছে। ধীরে ধীরে কিছুদিন কেটে যায়। সে সুস্থ হয় এবং একটি হোটেলে রাতে ডিনার করার জন্য যায়। কিন্তু সে লক্ষ্য করে সেই হোটেলের একজন মহিলা স্টাফ ঠিক সেই একই মহিলার মতো দেখতে, যে সেদিন 1408 নম্বর রুম থেকে লাফ দিয়েছিল। তবে তার চোখের পলক পড়তে সে অন্য একজনকে দেখতে পায়। পরদিন মাইক পোস্ট অফিসে পৌঁছায়। তার ফ্যানেদের পাঠানো চিঠিগুলিকে সে দেখতে থাকে এবং সেই চিঠিগুলির মধ্যে হোটেল ডলফিনের সেই চিঠিটিকে খুঁজতে শুরু করে। তবে সেখানে কোনো ডলফিনের চিঠি ছিলই না। সে ইন্টারনেটে হোটেল রুমে মৃত্যুর ঘটনাগুলিকে সার্চ করতে থাকে, কিন্তু যে ব্যক্তির মৃত্যু হোটেল ডলফিনের ওই রুমে হয়েছিল সেটা ইন্টারনেটে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এখানে লেখা ছিল ওই ব্যক্তির মৃত্যু নাকি ব্রিজ থেকে পড়ে হয়। মাইকের এবার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় তার সাথে যা যা ঘটেছে সেগুলি সবই তার দুঃস্বপ্ন ছিল। তবে এই স্বপ্ন তাকে জীবনে তার ভুলগুলিকে ধরিয়ে দিয়েছে। সে লিলি এবং তার বাবার কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করে। মাইকের কাছে এখন একটি নতুন গল্প আছে। সে সিদ্ধান্ত নেয় তার এই দুঃস্বপ্নটিকেই আবারও একটি নতুন বই রূপে সে মানুষের সামনে তুলে ধরবে। খুব তাড়াতাড়ি সে বইটি লিখেও ফেলে এবং নাম দেয় 1408। নিউ ইয়র্কে তার পাবলিশারের কাছে বইটি পাঠানোর জন্য সে পোস্ট অফিসে পৌঁছায়। পোস্ট অফিসে সেই কর্মচারীরা যখনই তার দিকে ঘুরে তাকায়, মাইক একেবারেই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অফিসের সকল কর্মচারীরাই ছিল হোটেল ডলফিনের স্টাফ। বলতে না বলতেই তারা হাতে হাতুড়ি তুলে নিয়ে পোস্ট অফিসটিকে ভাঙতে শুরু করে এবং দেওয়ালের ওই দিকে 1408 নম্বর রুমের ভাঙাচোরা দেওয়াল দেখা যায়। এই সব কিছু দেখে মাইকের মাথা ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে আবারও 1408 নম্বর রুমে এসে পৌঁছায়। এর মানে 1408 নম্বর রুমে ঘটা ঘটনা মাইকের স্বপ্ন ছিল না, সেগুলি সবই সত্যি ছিল। এতক্ষণ তার সাথে যা যা ভালো জিনিস ঘটেছে সেগুলি মিথ্যা ছিল এবং সে এখনো এই ঘরেই রয়েছে। তবে ঘরটি এখন সম্পূর্ণ আলাদা রকম দেখাচ্ছিল। চারিদিকে ভাঙা দেওয়াল এবং সবকিছুই পুরনো হয়ে গেছিল। এরই মধ্যে সে তার মেয়েকে দেখতে পায়। মৃত মেয়েকে কাছে পেয়ে সে তাকে বুকে জড়িয়ে ধরে, কান্নায় ভেঙে পড়ে। সে হার মেনে গেছে। তবে তখনই সেই রেডিওতে আবারও ওই একই গান বাজতেই তার মেয়ে তার কোলের মধ্যেই মারা যায় এবং মুহূর্তেই ছায়ে পরিণত হয়ে যায়। মাইকের কাছে ব্যাপারটি খুবই যন্ত্রণাদায়ক ছিল। সে তার জীবনে 2 বার তার সবথেকে ভালোবাসার মানুষ তার মেয়েকে মরতে দেখল। মাইক প্রচণ্ড দুঃখে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়তে শুরু করে এবং একসময় ক্লান্ত হয়ে পড়ে যায়। ঘড়িতে তখন টাইম শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর চোখ খুলতেই সে নিজেকে হোটেল রুমে পড়ে থাকতে দেখে। তবে রুমটি ঠিক আগের মতো হয়ে যায় এবং সেই ঘড়িতে আবারও 1 ঘন্টার টাইমিং সেট হয়ে যায়। মানে হলো এই ঘরে যারাই থাকতো তাদের হাতে 1 ঘন্টা সময় থাকতো এবং এই 1 ঘন্টার মধ্যে তার অতীতের খারাপ স্মৃতিগুলিকে এই অভিশপ্ত ঘর তাদের সামনে তুলে ধরত,
যতক্ষণ না তারা হার না মেনে নিজের প্রাণ না নিয়ে নেয়। তো যাই হোক, কিছুক্ষণ পর সেই ঘরের টেলিফোনে একটি কল আসে এবং মাইককে দুটি বিকল্প বেছে নেওয়ার কথা বলা হয়। প্রথমত, সে আবারও 1 ঘন্টা সময় এই রুমেই কাটাতে পারবে, আর দ্বিতীয়ত সে এক্সপ্রেস চেক আউট করে নিতে পারবে, যার অর্থ হলো মৃত্যু। মাইক সেখান থেকে উঠে পড়ে এবং লিভিং রুমে যেতেই সেখানে একটি ফাঁসির দড়ি তার সামনে আসে। সে আয়নাতে ফাঁসির দড়িতে ঝুলন্ত তার লাশ দেখতে পায়। আসলেই পুরো রুমটি অভিশপ্ত। মানুষকে সেখানে তাদের খারাপ কাজ এবং অতীতের ঘটনাগুলিকে দেখানোর পর এমনভাবে যন্ত্রণা দেওয়া হয়, শেষমেশ তারা এই রুমের কথা মতোই নিজের প্রাণ নিয়ে নেয়। সে এবার পুরোপুরি শান্ত হয়ে যায়, তার পোশাক পরে নেয়। ওই মদের বোতলটিতে তার রুমালটিকে ডুবিয়ে সেটিকে একটি পেট্রোল বোম বানিয়ে নেয়, কারণ যেহেতু সে বুঝতে পেরেছে সে মারা যাবে, সেহেতু এই রুমটিকেও সে ধ্বংস করে দেবে। জীবনে সে অনেক সময় স্বার্থপরের মতো কাজ করেছে, তবে এবার নিজের বলিদান দিয়ে এই রুমটিকে সে নষ্ট করে আর কাউকেই এই রুমের শিকার হতে দেবে না। এই বলে সে ওই রুমে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়তেই পুরো হোটেলের মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। ইতিমধ্যে লিলিও সেখানে এসে পৌঁছেছে। সে পুলিশ অফিসার ও ফায়ার ব্রিগেডকে মাইককে বাঁচানোর জন্য বলে যে এখনও 1408 নম্বর রুমে আটকে রয়েছে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। এক জোরালো বিস্ফোরণের সাথে মাইক ওই রুমেই আগুনে পুড়ে মারা যায়। এর সাথেই ওই অভিশপ্ত রুমটিও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লিলি তার স্বামী মাইককে তার মেয়ের সমাধির পাশেই সমাধি দেয়। সেখানেই ডলফিন হোটেলের ম্যানেজার অলিন তার সাথে দেখা করে এবং ওই হোটেল রুম থেকে পাওয়া মাইকের কিছু জিনিস দেয়। তবে লিলি মাইকের ভালো স্মৃতিগুলিকে নিয়েই বেঁচে থাকতে চেয়েছিল, তাই সেগুলিকে না নিয়েই সে চলে যায়। গাড়িতে বসে ওই বাক্সটি থেকে অলিন টেপ রেকর্ডারটি বার করে সেটি চালানোর পর স্পষ্ট সেখানে মাইকের ছোট্ট মেয়ের আওয়াজ শুনতে পায় এবং পরক্ষণেই মৃত মাইকের স্পিরিট গাড়ির কাঁচে দেখতে পায়। সাথে সাথেই সেটি অদৃশ্য হয়ে যায়। অলিন চমকে ওঠে, তবে তার মনে হয় হয়তো মনের ভুল তার, এবং সেও সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তিত হয় সেই ধ্বংস হয়ে যাওয়া 1408 নম্বর রুমে, যেখানে মাইক এখনো সিগারেট খেতে খেতে পুরো ঘরেই ঘুরে বেড়াচ্ছিল। তখনই তার মেয়ে তাকে ডাকে। মাইক অদৃশ্য হয়ে সেখান থেকে চলে যায়। সে সেই অভিশপ্ত ঘর থেকে মুক্ত তো হয়ে যায়, তবে স্পিরিট রূপে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটি? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন বা কৌতূহল যদি আপনাদের মধ্যে জাগে, তাহলে সেগুলো কমেন্টে জানাবেন। আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রকমই মুভি এক্সপ্লেন বা গল্প যদি আপনারা শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।